ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের আগে পরপর তোমাদের 3টি পার্টে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে 3টি পার্ট আলোচনা হয়েছে। আজকে আমরা 4 নম্বর পার্টের জন্য আলোচনা শুরু করছি। তাহলে ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনা ইউনিট 1। এইখানে যে বিষয়টা আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমরা জেনেছিলাম দ্বিমেরুকরণ বিশ্ব রাজনীতি শুরু হয়েছিল ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মধ্যবর্তীকালীন যে সময়টা, এই সময়ে তোমরা সকলেই জানো সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে। তাহলে সারা বিশ্বে পুঁজিবাদী, কিন্তু একমাত্র সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সময়তান্ত্রিক। তাহলে এই সোভিয়েত ইউনিয়ন মার্ক্সবাদী যে নীতিটা আছে, সেই নীতিকে কেন্দ্র করে তার রাষ্ট্রের অভ্যন্তরে রাজনীতি, অর্থনীতি, পুনর্গঠন এই সমস্ত বিষয়ে উদ্যোগ গ্রহণ করে কে? সোভিয়েত ইউনিয়ন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের পরে ন্যাৎসিবাদ এবং ফ্যাসিবাদ গড়ে ওঠে, বা সেই সময়কালে এই ধরনের তত্ত্ব গড়ে ওঠে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ফ্যাসিবাদ এবং ন্যাৎসিবাদকে নষ্ট করার জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলো একত্রিত হয়েছিল। সেই পুঁজিবাদী রাষ্ট্রগুলো কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। তাহলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন সোভিয়েত ইউনিয়ন সময়তান্ত্রিক দেশ, সে কিন্তু মিত্রশক্তির পক্ষে ছিল। মিত্রশক্তির পক্ষে কোন কোন রাষ্ট্রগুলো ছিল? সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড। তাহলে তাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন হাত মেলায়। তবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটি রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তাহলে যেহেতু পশ্চিমী দুনিয়ার পুঁজিবাদী রাষ্ট্র ইংল্যান্ড, ফ্রান্স অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই জায়গাটা দখল করে আমেরিকা যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দুনিয়ার কর্তা হিসাবে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও কিন্তু নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে দেখতেই পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটি রাষ্ট্র কিন্তু নিজেকে সর্বশক্তিমান রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে শুরু করেছে। এইখান থেকেই সারা বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। এটাই হচ্ছে তোমার দ্বিমেরুকরণ। এরপরে আমরা দেখে নিই দ্বিমেরুকরণ উদ্ভবের কারণটা কি কি ছিল। সেই যে কারণগুলো আমরা আলোচনা করলাম এখনই, সেইগুলোই কিন্তু পরপর দেওয়া আছে। প্রথমে আছে কি? ইউরোপের গুরুত্বর হ্রাস। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এই সমস্ত যে রাষ্ট্রগুলো ছিল, এই রাষ্ট্রগুলো তাদের কিন্তু অর্থনৈতিক এবং সামরিক দিক অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হয়ে পড়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ইউরোপের যে শক্তিগুলো ছিল, রাষ্ট্রগুলো ছিল, তারা কিন্তু অনেকটাই শক্তিশূন্য হয়ে পড়ল। এই অবস্থাতে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মহা শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করতে শুরু করে। পরের যে পয়েন্টটা রয়েছে আদর্শগত বিভাজন, এই বিষয়গুলো তোমাদের আলোচনা হয়েছে, তবে এখানে একবারে আরো ভালো করে বোঝানোর জন্য দেওয়া আছে আদর্শগত বিভাজন। তাহলে যেটা আমরা জানলাম, আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী, উদারনৈতিক গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির দেশ। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন কি ছিল? কমিউনিজম, লেনিনবাদ, মার্ক্সবাদ, সময়তন্ত্রের সমর্থক। তাহলে দেখো, সোভিয়েত ইউনিয়ন সময়তন্ত্রের সমর্থক এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদের সমর্থক। তাহলে দুটো মতাদর্শ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতার জন্যই একে অপরের বিরুদ্ধে ঠান্ডা লড়াইয়ের সূচনা করেছিল, সারা বিশ্বকে দুটি মেরুতে বিভক্ত করে দিয়েছিল। পরে রয়েছে সামরিক দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখনই দুটি দেশ আলাদা হয়ে গেল মতাদর্শগত কারণে, তখন নিজেদের প্রাধান্যকে, নিজেদের আধিপত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু পারস্পরিক সামরিক প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে। এই পরিপ্রেক্ষিতে উভয় শক্তি পরস্পরের বিরুদ্ধে সামরিক জোট তৈরি করেছে। এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছি। সোভিয়েত ইউনিয়ন তার ওয়ারশো প্যাক্ট, মলডোভ পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি জোট এবং চুক্তি গ্রহণ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো, সিয়াটো, সেন্টো, মার্শাল পরিকল্পনা
ট্রুম্যান নীতি ইত্যাদি বিষয়গুলো গ্রহণ করে। তাহলে দেখো, একে অপরের বিরুদ্ধে সামরিক জোট প্রস্তুত করে এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তিও স্বাক্ষরিত করে। 4 দাগের পয়েন্ট, তৃতীয় বিশ্বের নির্ভরশীলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, তারপরে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার যে সমস্ত দেশগুলো ছিল, তারা কিন্তু আস্তে আস্তে করে পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে শুরু করছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে দেখো না, 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তারপরে কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। তাহলে এইরকম অনেক দেশ আছে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মহাদেশে, তারা কিন্তু যখন স্বাধীন হয়ে যায়, তারপরে তাদের অবস্থাটা কিন্তু অনেকটাই শোচনীয় অবস্থা। মানে তারা অর্থনৈতিক, সামরিক দিক থেকে অনেকটাই দুর্বল। সেই দুর্বলতা থেকে তারা মুক্তি পেতে শক্তিধর রাষ্ট্রগুলির প্রতি একটু আশ্রিত মনোভাব, মানে শক্তিধর রাষ্ট্রগুলি তাদের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগবে, তাদেরকে অনুদান দেবে, এই ভেবে তারা কিন্তু পরস্পর আলাদা আলাদা যে বিশ্বের দুটি শক্তিজোট আছে সেখানে বিভক্ত হয়ে পড়ে। তারা যেখানে ভালো বুঝবে, সেই অনুন্নত রাষ্ট্রগুলো যারা সদ্য স্বাধীন হয়েছে, তারা যেখানে ভালো বুঝবে, তারা কিন্তু সেখানে আস্তে আস্তে করে তাদের মাথাটাকে নত করতে শুরু করে। এই পরনির্ভরশীলতাও কিন্তু একটা দ্বিমুখীকরণের ভিত্তিকে সুদৃঢ় করে তুলেছিল। তাহলে এই তৃতীয় বিশ্বের দেশগুলো যারা সদ্য স্বাধীনতা পেয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে করে মেরুকরণ হতে শুরু করেছে। তারা অর্থনৈতিক, সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য পরস্পর নিজেদেরকে জোটের অন্তর্ভুক্ত করছে। 5, অর্থনৈতিক প্রতিযোগিতা। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরস্পর বিরোধী শক্তিজোট, তাদের মধ্যে যে অর্থনৈতিক প্রতিযোগিতা, সেটা কিন্তু দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভব ঘটিয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ যে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার ক্ষতিপূরণ হিসাবে সেখানে মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের যে দেশগুলি অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের জন্য মলটোভ পরিকল্পনা গ্রহণ করে। তাহলে বিশ্বে যে দুটি মতাদর্শ, যে দুটি দেশ বৃহৎ শক্তিধর রাষ্ট্র, তারা কিন্তু এলাকা দখলে মত্ত হয়েছে, অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু করেছে। তাহলে এগুলো গেল দ্বিমেরুকরণ উদ্ভবের কারণ। এরপরে আমরা চলে আসি দ্বিমেরুকরণের বৈশিষ্ট্য, মানে আমরা কি কি দেখে জিনিসগুলো বুঝতে পারবো যেটা দ্বিমেরুকরণের সৃষ্টি হয়েছে। প্রথমে আছে মতাদর্শগত দ্বন্দ্ব। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা কিন্তু আলাদা আলাদা মতাদর্শ গ্রহণ করে। সোভিয়েত ইউনিয়ন সময়তান্ত্রিক বা সাম্যবাদ, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী উদারনৈতিক গণতন্ত্র, ধনতান্ত্রিক ব্যবস্থাকে জোরদার করার জন্য পরস্পরের বিরুদ্ধে চলে আসে। তারা যে পরস্পরের বিরুদ্ধে চলে আসছে, সেই বিষয়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ঠান্ডা লড়াই শুরু হয়, তখন আরো বিষয়টা প্রকাশ্যে আসতে শুরু করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা মতাদর্শগত দ্বন্দ্ব রয়েছে, যেটা দ্বিমেরুকরণের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, আমেরিকার ভয়ের সৃষ্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এবং ফ্রান্স, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এই সময় সোভিয়েত ইউনিয়ন নিজেকে সর্বশক্তিমান রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল। এই সময়টাই আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে একটা আশঙ্কা, ভয়ের সৃষ্টি করেছিল। ভয়টা কি ছিল? সোভিয়েত ইউনিয়ন যদি ইউরোপের উপর হস্তক্ষেপ করে, তাহলে আমেরিকার হাতছাড়া হবে ইউরোপের রাষ্ট্রগুলি। সেই আশঙ্কা থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র কি করছে? ইউরোপের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, যেটা কিন্তু মস্কোর কোনোভাবেই ভালো লাগেনি। মস্কো সোভিয়েত ইউনিয়নের রাজধানী। তাহলে এই ভয়ের আশঙ্কা থেকেই কিন্তু উভয়ের মধ্যে সংঘাতের বা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। 3 পয়েন্ট, ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিরাপত্তা প্রদান। যেটা আমরা জেনেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো রাষ্ট্র আস্তে আস্তে করে স্বাধীন হচ্ছে। তারা স্বাধীনতা লাভের পরে তাদের মধ্যে যে নিরাপত্তার অভাব রয়েছে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে। সেই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হওয়ার জন্য তারা কি করছে? বৃহৎ যে রাষ্ট্রগুলো রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এদের শরণাপন্ন হচ্ছে, তাদের কাছে আশ্রয় গ্রহণ করতে শুরু করছে। এই সুযোগটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেউ কিন্তু হাতছাড়া করতে চায়নি। তারা চাইছে এই তৃতীয় বিশ্বের যে সদ্য স্বাধীন প্রাপ্ত দেশগুলি, তারা যতটাই তাদের জোটের অন্তর্ভুক্ত হবে, তারা কিন্তু ততটাই নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করতে সমর্থ হবে। তাহলে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাও কিন্তু দ্বিমেরুকরণ রাজনীতির একটা বৈশিষ্ট্য।
পরে রয়েছে দ্বিমেরু রাজনীতি। তাহলে দ্বিমেরু রাজনীতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দুটি দেশের মধ্যে মতাদর্শগত পার্থক্য। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সময়তান্ত্রিক জোট একে অপরের বিরোধিতায় অংশ নেয়, যার জন্য সারা বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে এবং দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভব হয়। তাহলে বিষয়গুলো কিন্তু একই রকম, তোমাদের শুধুমাত্র একটি ছোট্ট ধারণা ক্লিয়ার করতে হবে। ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা মতাদর্শগত দ্বন্দ্ব, সেটা থেকেই দ্বিমেরুকরণ রাজনীতির শুরু এবং ওই সময় তৃতীয় বিশ্বের দেশগুলি আস্তে আস্তে করে স্বাধীনতা পাচ্ছে, তাদের অবস্থাগুলো কেমন হবে, এই পরিপ্রেক্ষিতেই আমাদের কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। পরে রয়েছে জোট নিরপেক্ষতা। দেখো, একই বিষয় আবার এসেছে। দ্বিমেরুকরণ রাজনীতিতে সব রাষ্ট্রই কোনো না কোনো শিবিরে, মানে কোনো না কোনো মেরুতে যোগদান করেছিল, সেটা কিন্তু নয়। আমরা যেমন জেনেছিলাম যে দ্বিতীয় বিশ্বের দেশগুলো সামরিক অর্থনৈতিক দিক থেকে সবল হওয়ার জন্য বিভিন্ন রকম জোটে অংশগ্রহণ করেছিল। এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক যে তৃতীয় বিশ্বের দেশগুলো, অনেক দেশ আছে যারা কিন্তু এই জোটে অংশগ্রহণ করেনি। তাদের মধ্যে কারা রয়েছে? ভারত, ইন্দোনেশিয়া, মিশর ইত্যাদি রাষ্ট্রগুলো, তারা কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলোর জোটে যোগদান করেনি। তারা সম্পূর্ণ জোট নিরপেক্ষ থাকতে চেয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে তোমার জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে দ্বিমেরুকরণ রাজনীতির আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি? জোট নিরপেক্ষতা। এরপরে আমরা আসি দ্বিমেরুকরণ রাজনীতির অবসান হলো কিভাবে, মানে দ্বিমেরুকরণ রাজনীতিটা কিভাবে সমাপ্ত হলো। দ্বিমেরুকরণ রাজনীতি সমাপ্ত হওয়ার একটাই মূল দিক হচ্ছে দুটি যে বৃহৎ শক্তিধর রাষ্ট্র, এই দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে কোনো একটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র আস্তে আস্তে করে দুর্বল হচ্ছে। সেই জন্যই দ্বিমেরুকরণ রাজনীতির সমাপ্ত হচ্ছে। দেখি চলো কি হচ্ছে। গত শতাব্দীর মাঝামাঝি সময় বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভব হয়েছে, কিন্তু সেই বিষয়টা আস্তে আস্তে করে গত শতাব্দীর 60-এর দশক থেকে দুর্বল হতে শুরু করে এবং সেটা 90-এর দশকে গিয়ে যখন দেখা যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, তখনই দ্বিমেরুকরণ রাজনীতিটার বা দ্বিমেরুকরণ বা দ্বিমেরুতার অবসান হয়েছে। এর কয়েকটা দিক আমরা দেখে নেব, মানে এই দ্বিমেরুকরণ রাজনীতির অবসানের কয়েকটা দিক। প্রথমে আছে পুঁজিবাদী জোটের আভ্যন্তরীণ পরিস্থিতি। দেখো, পুঁজিবাদী যে জোট, সেই জোটের অন্তর্ভুক্ত অনেকগুলোই রাষ্ট্র ছিল। তারা আস্তে আস্তে করে কি করছে, এই যে পুঁজিবাদী জোট সেখানে রয়েছে, এই যে কিন্তু তারা আস্তে আস্তে করে নিজেদেরকে সবল করছে বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দিক থেকে আস্তে আস্তে তাদেরকে সবল করছে, শক্তিশালী করছে। তারা যখন আস্তে আস্তে নিজেদেরকে শক্তিশালী করছে, তখন কিন্তু তারা আর যে জোটে আছে সেই জোটের কিন্তু আর কথা শুনছে না। তাহলে জোটের অভ্যন্তরীণ বিষয়ে একটা কিন্তু অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখো, 50-এর দশকে জার্মানি, কানাডা ইত্যাদি দেশগুলো, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল ছিল, কিন্তু তার ঠিক পরেই ব্রিটেন, ফ্রান্স এরা কিন্তু পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কিন্তু একটা নির্ভরশীলতা কমে যায়। নির্ভরশীলতা যখনই তারা কমে যাচ্ছে, তখন তারা জোটের মধ্যে থাকলেও তারা আস্তে আস্তে করে তাদের নিজেদের রাষ্ট্রের যে সিদ্ধান্ত তারা নিজেরা নিতে শুরু করেছে। তারা সোভিয়েত ইউনিয়নের যে জোট রয়েছে, সময়তান্ত্রিক জোট, সেই জোটের দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে। ঠিক আছে, এটা গেল তাহলে পুঁজিবাদী জোটের আভ্যন্তরীণ পরিস্থিতি। এরপরে আমরা আসি যে সময়তান্ত্রিক জোট, তার আভ্যন্তরীণ অবস্থা কি হয়েছিল। একই রকম বিষয়, সময়তান্ত্রিক জোটের অভ্যন্তরীণ পরিস্থিতিও বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণ ব্যবস্থাটাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। 60-এর দশকের শুরু থেকেই চীন, আলবেনিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা সমস্যা শুরু হয়, যেটা কিন্তু আমরা জেনেছিলাম বিষয়গুলো পড়তে পড়তে। সোভিয়েত ইউনিয়ন এবং চীনের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের হাত ধরেছিল। এমনকি পোল্যান্ড, রোমানিয়ার সঙ্গেও সোভিয়েত ইউনিয়নের বিরোধ শুরু হয়। এই কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিমেরুকরণ যে রাজনীতিটা, তার কিন্তু প্রভাব অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। এরপর রয়েছে জাতীয় স্বার্থের উদ্ভব। জাতীয় স্বার্থ বিষয়টা কি? প্রতিটা মানুষের নিজস্ব নিজস্ব একটা স্বার্থ রয়েছে। সেরকম যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখি,
আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের নিজস্ব নিজস্ব একটা স্বার্থ রয়েছে। তারা কোনো জোটের অন্তর্ভুক্ত রাষ্ট্র, কিন্তু তারা ওই জোটের অন্তর্ভুক্ত থাকলেও তাদের কিন্তু নিজস্ব একটা স্বার্থ আছে। সেই স্বার্থের পরিপ্রেক্ষিতে তারা বিদেশ নীতি নির্ধারণ করে। মানে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কি হবে, সেই সম্পর্কটা কিন্তু যখন নির্ধারণ করতে যাচ্ছে তখনই কিন্তু তার জাতীয় স্বার্থটা সামনে এসে পড়ছে। সেই জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রতিটা রাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণ করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রাষ্ট্র জোটের অন্তর্ভুক্ত রয়েছে, যেটা বললাম অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু তারা নিজেদের স্বার্থটাকে পাওয়ার জন্য অনেক সময় অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধেও লিপ্ত হয়েছে। দেখো, ১৯৫৬ খ্রিস্টাব্দে ব্রিটেন, ফ্রান্স পুঁজিবাদী জোটের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ওই জোটের সম্মতি বা অনুমতি ছাড়া তারা কিন্তু মিশরকে আক্রমণ করেছিল, যেটা কিন্তু আমরা পড়েছি ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়ে। তাহলে দেখো, জাতীয় স্বার্থের কিন্তু উদ্ভব আস্তে আস্তে করে হচ্ছে। প্রতিটা রাষ্ট্র যখন নিজেকে শক্তিশালী করছে, তার কিন্তু জাতীয় স্বার্থটা আস্তে আস্তে করে বেরিয়ে আসছে, তারা কোনো না কোনো জোটের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও। পরে ৪ দাগে রয়েছে দুই মহাশক্তির মনোভাবের পরিবর্তন। তাহলে দুই মহাশক্তি কি? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মনোভাব আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতায় আসছেন, তাদের মনোভাবের কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে দ্বিমেরুকরণ প্রবণতাটা আস্তে আস্তে করে দুর্বল হচ্ছে। দুই পক্ষই চাইছে তাদের নিজেদের মধ্যে যে উত্তেজনা, তাদের নিজেদের মধ্যে যে বিরোধিতা, সেটা কমানোর প্রয়োজনীয়তা রয়েছে। তারা বুঝতে পেরেছে যে যদি পারমাণবিক শক্তি ব্যবহার করা হয়, তার পরিণাম কি হতে পারে। এই আশঙ্কা থেকেই দুটি মহাশক্তিধর রাষ্ট্র নিজেদের মধ্যে সমঝোতায় আসতে শুরু করেছে। তাহলে তাদের মনোভাবের পরিবর্তন হচ্ছে। এখান থেকেও দ্বিমেরুকরণ রাজনীতির অবসান হচ্ছে, জোট নিরপেক্ষতার উদ্ভব। যেটা বলেছিলাম, গত শতাব্দীর ৫০-এর দশকে যখন তৃতীয় বিশ্বের কিছু দেশ, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার কিছু দেশ, তারা স্বাধীনতা লাভ করছে আস্তে আস্তে করে। সেই স্বাধীনতা লাভ করার ফলে তারা কোনো রকম কোনো জোটে অংশগ্রহণ করছে না। জোটে যখন তারা অংশগ্রহণ করছে না, তখন তারা নিজেদের মধ্যে একটা জোট তৈরি করছে। সেই জোটটার নাম কি? জোট নিরপেক্ষতা। এই জোট নিরপেক্ষতাও কিন্তু দ্বিমেরুকরণ রাজনীতিটাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। কারণ বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রই তারা কিন্তু কোনো রকম কোনো জোটে অংশগ্রহণ করেনি। সেই জোটে অংশগ্রহণ না করে তারা সম্পূর্ণ স্বাধীন থাকতে চেয়েছে। তারা উভয় জোটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছে। তারা কিন্তু কোনো রকম কোনো জোটের বিরোধিতা করেনি। বিরোধিতা না করে তারা সম্পূর্ণ তাদের সঙ্গে সহযোগিতা দেখিয়ে তারা নির্জোট থাকতে চেয়েছে। এটাও দ্বিমেরুকরণ রাজনীতির অবসানের একটি কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি, সোভিয়েত ইউনিয়নের পতন। ১৯৯১ সালের ডিসেম্বর মাসে বহু জাতিকে নিয়ে গঠিত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এই পতনের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে ১৫টি রাষ্ট্র বেরিয়ে যায়। তখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া নাম ধারণ করে। এখান থেকে বলা যেতে পারে যে ৫০ বছর ধরে চলে আসা দ্বিমেরুকরণ তার অবসান হয় ১৯৯১ খ্রিস্টাব্দে। তাহলে সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরে যে সমস্ত জাতি রাষ্ট্রগুলো ছিল, তারা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সামনে রেখেই সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে তারা আলাদা আলাদা ১৫টি রাষ্ট্র তৈরি করে। তাহলে দেখো, সোভিয়েত ইউনিয়ন কত বড় একটি রাষ্ট্র, সেখান থেকে যদি আরো ১৫টি দেশ বেরিয়ে আসে, সোভিয়েত রাশিয়া অনেকটাই শক্তিহীন হয়ে পড়ে। সেই শক্তিহীনতার কারণেও দ্বিমেরুকরণ রাজনীতির সমাপ্তি হয় বা শেষ হয়। তাহলে দ্বিমেরুকরণ রাজনীতির শেষ, সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে সারা বিশ্বে এখন কিরকম পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে একটি প্রশ্ন, বর্তমান বিশ্ব সেটা কি এক মেরু কেন্দ্রিক না বহুমেরু কেন্দ্রিক? মানে দুটি শক্তিধর রাষ্ট্র ছিল, সেখান থেকে একটি শক্তিধর রাষ্ট্র তার পতন হয়েছে। তাহলে বর্তমান বিশ্বটা কি এক মেরু কেন্দ্রিক না বহু মেরু কেন্দ্রিক? মানে একটি রাষ্ট্রকে কেন্দ্র করেই সারা বিশ্ব চলছে, না বিশ্বে অনেকগুলো শক্তি তৈরি হয়েছে? এই বিষয়টা আমাদের এখানে জানার প্রয়োজনীয়তা রয়েছে। দেখো, এখানে আবার সেই বিষয়টা রয়েছে, ঠান্ডা যুদ্ধের পরে বিশ্বে দ্বিমেরুকরণ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়া নাম ধারণ করেছে। রাশিয়া নাম যখন ধারণ করেছে তার কিন্তু ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, বর্তমান বিশ্বটা একমেরুকেন্দ্রিক না বহুমেরুকেন্দ্রিক? এই বিষয়ে কিন্তু ব্যাপক মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্যের বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। তাহলে ১৯৯১ সাল, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন। সেখান থেকেই শুরু হয় এই বিতর্ক, যেটা আজও চলছে। বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে এটাই যে আজকের এই বিশ্ব একমেরুকেন্দ্রিক না বহুমেরুকেন্দ্রিক, যেটা আজ বিশেষজ্ঞদের মধ্যে দুটি ভিন্ন মতের সৃষ্টি করেছে। সেই মতগুলো আমরা কি জানলাম? একমেরুকেন্দ্রিক না বহুমেরুকেন্দ্রিক। যদি সারা বিশ্বকে আমরা একমেরুকেন্দ্রিক বলি, তাহলে আমাদের বলতে হয় সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সারা বিশ্বে শুধুমাত্র একটি রাষ্ট্র রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। তার কিন্তু আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাহলে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রই কিন্তু সারা বিশ্বে তার নিজের ছড়িটা ঘোরাচ্ছে, অর্থনৈতিক, সামরিক, ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি ইত্যাদি দিক থেকে। তাহলে আমরা এটা বলতে পারি বর্তমান বিশ্ব রাজনীতিতে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকান যে রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা ঠান্ডা যুদ্ধের অবসানকে নাম দেন এন্ড অফ হিস্ট্রি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে প্রতাপ, তার যে আধিপত্য, এই সমস্ত দিক থেকে বর্তমান বিশ্ব একমেরুকেন্দ্রিক। আবার কিছু বিশেষজ্ঞ তারা দেখছেন যে না, সারা বিশ্বে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে অনেক অনেক রাষ্ট্র বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। তারা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে। তারা অন্য রাষ্ট্রকে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করছে। এদিক থেকেও আমরা বলতে পারি যে বর্তমান বিশ্ব বহু মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। তাহলে আমরা চলে আসি এক মেরু কেন্দ্রিক যে বিশ্ব, তার উদ্ভবের কয়েকটা কারণ। বিষয়গুলো একই, কিন্তু আমাদের পয়েন্ট আকারে বিষয়গুলো বুঝে নিতে হবে। সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদর্শ, সেই আদর্শটার মাধ্যমে সে কি করছে? সারা বিশ্বে তার মতবাদটাকে, তার আদর্শটাকে আরো ছড়িয়ে দিচ্ছে। এমনকি রাশিয়াতে যে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিশৃঙ্খলা, সামরিক দুর্বলতা দেখা দিয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন, তাকেও কিন্তু অনেকটা সাহায্য করেছে। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বে তার আধিপত্য বিস্তার করতে শুরু করছে। এদিক থেকেও বলা যেতে পারে এক মেরুকেন্দ্রিকতার উদ্ভব হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের হাত ধরে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য। ঠান্ডা যুদ্ধ শেষ, মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে একটি শক্তিশালী সামরিক শক্তি গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। তারা বিভিন্ন অঞ্চলে কি করছে? সামরিক ঘাঁটি তৈরি করছে এবং সামরিক ঘাঁটি তৈরি করার পর জোর দিচ্ছে, যার দ্বারা সে আজ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ছড়ি ঘোরাতে শুরু করেছে। মানে এই সমস্ত ঘাঁটি যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে তৈরি করা যায়, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা বিশ্বে শাসন করবে, সারা বিশ্বে তার ছড়িটা ঘোরাবে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সামরিক আধিপত্য, সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এখান থেকেও বলা যেতে পারে এক মেরুকেন্দ্রিকতার উৎপত্তি হয়েছে। ৩ পয়েন্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য। অর্থনৈতিক দিক থেকেও আমেরিকা যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থান করছে, সেটা আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমরা বুঝতে পারছি। আমেরিকান যুক্তরাষ্ট্রের যে ডলার, সেটা আজ একটা প্রভাবশালী বৈষয়িক মুদ্রা। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক এবং বিশ্ব বাণিজ্য যে সংস্থাটা রয়েছে, সেই সংস্থাগুলোর সিদ্ধান্ত গ্রহণে কাজ করছে। মানে আমেরিকা যুক্তরাষ্ট্র এই সমস্ত যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, অর্থনৈতিক সংগঠন, সেই অর্থনৈতিক সংগঠনের প্রায় 70% অর্থ প্রদান করে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ওই সমস্ত সংগঠনগুলি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা শুনবে না ভারতবর্ষের কথা শুনবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা না শোনে, তাহলে এই সমস্ত আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সাহায্য দেওয়া বন্ধ করে দেবে। আর অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিলে সারা বিশ্ব কিন্তু অচল হয়ে পড়বে। এই দিকটা আমরা যদি দেখি, তাহলে সারা বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু তার প্রভাব চালিয়ে যাচ্ছে। এটা গেল অর্থনৈতিক আধিপত্য। এরপরে রয়েছে
প্রযুক্তিগত আধিপত্য বিষয়গুলো ভালো করে লক্ষ্য করো। আমেরিকা যুক্তরাষ্ট্র গুগল, অ্যাপেল, মাইক্রোসফট ইত্যাদি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে। এরপরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি যে সামাজিক মাধ্যমগুলো আছে সেই সামাজিক মাধ্যমগুলোর মধ্য দিয়ে জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু তার সিদ্ধান্ত নিজেই গ্রহণ করছে এবং সারা বিশ্বের কি মত হবে সেটাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য রয়েছে। পরে ৫ নম্বর পয়েন্ট, সামরিক হস্তক্ষেপ। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালীন যে সময়টা সেই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন জায়গায় সামরিক হস্তক্ষেপ চালিয়ে তার প্রভাবটা আরো বিস্তার করছে। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি আফগানিস্তান, ইরাক, লিবিয়া ইত্যাদি যে দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সেনা পাঠিয়েছে। সেনা পাঠিয়ে ওই সমস্ত অঞ্চলে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল সেগুলোকে শান্ত করছে। এই দিকটা আমরা সহজভাবে দেখতে পারি যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার সেনা পাঠিয়ে ওই সমস্ত দেশের যে আভ্যন্তরীণ বিষয়গুলোকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু একটা রাষ্ট্র যদি অন্য একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে সে রাষ্ট্রের সার্বভৌমিকতা, স্বাধীনতা এগুলো কিন্তু আর রইল না। সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র জানে এবং সেটাকে আমেরিকা যুক্তরাষ্ট্র অন্য পথে সেই রাষ্ট্রটাকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে। তাহলে এদিক থেকেও আমরা বুঝতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে নিজের আধিপত্যটাকে বিস্তার করছে। তাহলে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলো সব পয়েন্টগুলোতেই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের আধিপত্য আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য দিয়েই এক মেরুকেন্দ্রিকতার সৃষ্টি হয়েছে। আমরা বলতে পারি বর্তমান বিশ্ব এক মেরুকেন্দ্রিক অবস্থাতেই রয়েছে। এরপরে আমরা আসি এক মেরুকেন্দ্রিকতার বৈশিষ্ট্য। একই বিষয় রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আধিপত্য। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতন, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে। তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে যখন এই দ্বিমেরুকরণ রাজনীতির অবসান হয় ঠিক সেই সময় আন্তর্জাতিক রাজনীতিতে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। সেই শূন্যস্থান পূরণ করবে কে? সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ওই সময় ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েছিল। সেই শূন্যস্থান পূরণ করা ইউরোপের কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না। সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্তৃত্ব সেই কর্তৃত্বকে আজ কোনো রাষ্ট্র অবহেলা করে না। পরে রয়েছে ২ দাগে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব সংকোচন। তাহলে এক মেরু বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কয়েকটা পুঁজিবাদী যে রাষ্ট্র আছে তারাই প্রকৃতপক্ষে সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌম কথাটির অর্থ কি? সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সেই সার্বভৌমিকতা ২ প্রকারের হয়, একটি আভ্যন্তরীণ, একটি বাহ্যিক। এটা তোমরা 11-এ জেনে এসেছো। যদি একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বা বাহ্যিক সার্বভৌমিকতা নষ্ট হয়ে যায় তাহলে সে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, সে রাষ্ট্রের অন্য রাষ্ট্রের পুতুলে পরিণত হয়। তাহলে যখন দ্বিমেরুকরণ রাজনীতিটা শেষ হলো ঠিক সেই সময় ওই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কিছু পুঁজিবাদী রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে বা ছিল। তাহলে অন্যান্য রাষ্ট্র কি তাহলে পরাধীন? না, পরাধীন নয়। অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ওই পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় কি হবে, ওই রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে বিদেশ নীতি কিভাবে প্রণয়ন করবে সেটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে ওই আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ওই রাষ্ট্রের কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে? স্বাধীনতা নেই। আমেরিকা যুক্তরাষ্ট্র বা কিছু পুঁজিবাদী রাষ্ট্র তারাই ওই রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে। তাহলে এক্ষেত্রে বলা যেতে পারে যে ওই রাষ্ট্রটি বা ওই জাতি রাষ্ট্রটির সার্বভৌমিকতাটা অনেকটাই সংকুচিত হয়ে পড়ছে। তাহলে যখনই একমেরুতার সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ সার্বভৌমিকতা নষ্ট হয়ে পড়ছে। তারা আর সামরিক দিক থেকে, সামাজিক দিক থেকে তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। সেই সিদ্ধান্ত গ্রহণ করছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, পরের পয়েন্টে আমরা আসি সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা হ্রাস। সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ তোমরা জানো ইউএনও,
এর আভ্যন্তরীণ বিষয়েও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে। সম্মিলিত জাতিপুঞ্জ কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই সিদ্ধান্তটা নিচ্ছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউস। মানে বলা যেতে পারে সম্মিলিত জাতিপুঞ্জ আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে, যেরকম পুতুল নাচ হয়, তোমরা পুতুল নাচ অবশ্যই দেখেছো, যদি না দেখো অবশ্যই তোমরা দেখে নেবে। পুতুল নাচ যেমন ভাবে হয়, সেরকম ভাবেই আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে নাচাচ্ছে। আর সম্মিলিত জাতিপুঞ্জ যেভাবে নাচবে, সেভাবেই কিন্তু সারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো নাচতে শুরু করবে। আমরা দেখেছি চীনকে, তাইওয়ানকে কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ দেয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেয়। একসময় আমেরিকা যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রাষ্ট্র হিসাবে গ্রহণ করে, আবার একবার চীনকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেয়। দেখো, এইভাবেই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জকে আমেরিকা যুক্তরাষ্ট্র নাচাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এক মেরু কেন্দ্রিক রাজনীতি যখন শুরু হচ্ছে, তখনই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। পরে রয়েছে বাজার অর্থনীতি। আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা বিশ্বে এক বাজার অর্থনীতির সূচনা হয়েছে। সেই বাজার অর্থনীতির প্রভাব থেকে সময়তান্ত্রিক দেশগুলোও কিন্তু কোনোভাবে মুক্ত থাকতে পারেনি। তারা দেখছে যে বাজার অর্থনীতির সুফল কেমন। সেই সুফলতার জন্যই সোভিয়েত ইউনিয়ন বা পরবর্তীকালে রাশিয়া, চীন বা যে সমস্ত সময়তান্ত্রিক রাষ্ট্রগুলো আছে, তারাও কিন্তু বুঝতে পেরেছে যে বাজার অর্থনীতির সুফল কেমন। সেই সুফলতার জন্যই তারা কিন্তু আস্তে আস্তে করে বাজার অর্থনীতির দিকে পা বাড়াচ্ছে। তাহলে বাজার অর্থনীতির সূচনা করেছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। সেখানে কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো আস্তে আস্তে করে অংশগ্রহণ করছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি বাজার অর্থনীতির ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রভাব তৈরি করেছে, মানে এককেন্দ্রিকতার সৃষ্টি করেছে। পরে রয়েছে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি। আজ সারা বিশ্ব যে তথ্য প্রযুক্তি নিয়ে মেতে আছে, এত দৌড়ঝাঁপ করছে, সবই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের দৌলতে। আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে কি? তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা। ছাতা তলায় নিয়ে এলে কি হবে? সারা বিশ্বকে নিজের হাতের মুঠোয় রাখতে সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির কি কোনো রকম কোনো সুফল নেই? সুফল তো অবশ্যই আছে। সুফল না থাকলে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো এত তথ্য প্রযুক্তির দিকে দৌড়ঝাঁপ করবে কেন? দৌড়ঝাঁপ করছে মানেই তথ্য প্রযুক্তির ভালো দিক রয়েছে। সেই ভালো দিকের প্রভাব খাটিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নিজেদের অন্তর্ভুক্ত করছে। ঠিক আছে? তাহলে তোমাদের এক মেরু কেন্দ্রিকতা আমরা আলোচনা করলাম। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র তার প্রভাব সারা বিশ্বকে প্রভাবিত করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবে আজ এক মেরুকেন্দ্রিকতার সৃষ্টি হয়েছে। এখান পর্যন্তই থাক। আমরা পরের দিন বহু মেরুকেন্দ্রিকতা বা বহু মেরুবাদ আলোচনা করব। ঠিক আছে? তোমাদের অবশ্যই বিষয়গুলো ভালো লেগেছে, ইন্টারেস্ট পাবে। ঠিক আছে? তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি, তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।